হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কুশল সেন, তোমাদের এডুকেটার। আজকে প্রায় অনেক বছর পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। জানি তোমরা অনেক রাগ করে রয়েছো, কিন্তু দেখো, সত্যি কথা বলতে আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা খারাপ, যেটা দিয়ে আমি ভিডিও বানাতাম অ্যাকচুয়ালি। আর সত্যি কথা বলতে ডিউটিটা অনেকটা প্রেশার গেছে এই কয়েকটা দিনে। তো যাই হোক, আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম নতুন একটা টপিক নিয়ে। রিসেন্টলি এই বছরই 2024 সালের 5ই জানুয়ারি একটা কনস্টেবলের ব্যাচ পাসিং আউট হয়েছে, যে ব্যাচটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল। তো পাসিং আউট হওয়ার পরের এই গত পরশু, অর্থাৎ 23-24 তারিখ নাগাদ পাসিং আউটের একটা লিস্ট বেরিয়েছে, কার কোথায় পোস্টিং পড়েছে সেই বেসিসে। কিন্তু অনেকেই দেখছি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে দাদা, পোস্টিং অর্ডার কি কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা, বা পোস্টিং কোনোভাবে মানে রিঅ্যারেঞ্জ করা যায় কিনা। তো দেখো, সত্যি কথা বলতে এটা কখনোই পসিবল হয় না, পোস্টিং কখনো রিচেঞ্জ করা যায় বলে। ঠিক আছে, পোস্টিং অর্ডার কখনোই চেঞ্জ করা যায় না, যার যেখানে পোস্টিং হয় সেইভাবে কিন্তু থাকতে হয়। অ্যাটলিস্ট প্রথম আরসি পিরিয়ড থেকে শুরু করে তুমি যখন টিসি থাকছো, মানে প্রবেশন পিরিয়ডে থাকছো 3টে বছর, সেই 3টে বছর কিন্তু তোমাকে নিজের যে মাদার ইউনিট বা প্যারেন্ট ইউনিট যেখানে তোমাকে পাঠানো হচ্ছে সেখানে কিন্তু তোমাকে থাকতে হবে। ঠিক আছে, দেন তারপরে তুমি চাইলে ওখান থেকে তুমি উইলিংলি তুমি স্পেশাল ফোর্সে আসতে পারো, অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের আন্ডারে সেখানে তুমি অ্যাপ্লিকেশান দিতে পারো, তুমি সেখানে তারপরে আসতে পারো। ঠিক আছে, তো একেবারে চাকরি শুরুর দিকেই তুমি যদি বলো যে পোস্টিং চেঞ্জ করবে, বা আমার এইভাবে পোস্টিং হচ্ছে না, বা ব্যাটালিয়ানে ভালো লাগছে না, আমাকে ট্রাফিক বা অন্য কোনো স্পেশাল ব্রাঞ্চ বা বাড়ির কাছাকাছি থাকবো, সেটা কিন্তু পসিবল হয় না। কারণ এটা আমরা সবাই চাই যে পুলিশ না, যে কোনো ইউনিফর্ম সার্ভিসের ক্ষেত্রেই, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক, যে আমরা বাড়ি থেকে যাতায়াত করে ডিউটি করি এবং অল্প কিছু টাকার মধ্যে থেকে নিজের ফ্যামিলিটা এবং নিজেকে যেন ঠিকঠাক রাখতে পারি। তো সেই হিসেবে প্রথম ক্ষেত্রেই তোমরা চাইলে পোস্টিং চেঞ্জ করতে কিন্তু পারবে না। কন্টিনিউ আমি দেখছি লাস্ট 2-3 দিন ধরে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, অর্থাৎ যে টেলিগ্রামের নাম্বারটা ছিল, টেলিগ্রামের যে চ্যানেলটা ছিল, সেই টেলিগ্রামের চ্যানেলের তো আমার নাম্বার অনেকের কাছেই ছিল, সেই নাম্বারে কিন্তু অনেকে মেসেজ করেছে। তো বলি যে যেই ব্যাটালিয়ানেই পোস্টিং হচ্ছে না কেন, পোস্টিং হচ্ছে সেই ব্যাটালিয়ানে কিন্তু ব্যাটালিয়ানকে ভালোবাসো। দেখো, সেই ব্যাটালিয়ানের মুন্সি থেকে শুরু করে মেজর প্রত্যেকেই তোমার ফেভারেই কিন্তু থাকবে। অবভিয়াসলি সবাই তোমার ভালোই চাইবে, যখন কোনো ভালো অপরচুনিটি আসবে তোমাকেই আগে বলবে। নিজের গুডউইলটা কিন্তু ডিপার্টমেন্টে প্রথম থেকে বজায় রাখা দরকার। দ্বিতীয় হচ্ছে যে কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কর্মসংস্থানে, যে 12,000 নতুন আবার কনস্টেবল নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, এবং লেডি কনস্টেবলে আরও 2,000 নেওয়া হবে মেয়ে। তো সেই হিসেবে বলে রাখি যে হ্যাঁ, এটা নেওয়া হবে, এটা সত্যি কথা। কিন্তু যে বিষয়টা নিয়ে তোমরা জানতে চাইছো যে একটা পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে কিনা, অর্থাৎ এতদিন ধরে যে 4টে পরীক্ষা হতো, অর্থাৎ প্রিলি, ফিজিক্যাল টেস্ট, দেন মাঠ, সরি, দেন হচ্ছে মেন পরীক্ষা, তারপরে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো যে 4টে ফেজে এক্সাম হতো, সেই 4টে ফেজে এক্সামটা একটা ফেজে হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত শিওর নয়। ঠিক আছে, অর্থাৎ যারা যারা প্রিপারেশান নিচ্ছ, ভাবছো যে না মাঠ হবে না, শুধু মেন, বা শুধু মেনের পর ইন্টারভিউ দিলেই চাকরি হয়ে যাবে, সেটা কিন্তু না। ফিজিক্যাল টেস্ট কিন্তু ডেফিনেটলি দরকার। যে কোনো ফোর্সের চাকরির ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি কিন্তু এভেল থাকা দরকার। ওকে, মেয়েদের 2,000 নেবে, হ্যাঁ এটা ঠিক। মেয়েদের কলকাতা পুলিশে আরও মেয়েদের শর্টেজ আছে, কলকাতা পুলিশে মেয়েদের আরও 2,000 নেবে, রিক্রুটমেন্ট হবে, খুবই শীঘ্রই হবে। রিসেন্টলি তো আউট হলো কলকাতা পুলিশ, সরি বেঙ্গল পুলিশের যে লেডি কনস্টেবল নেওয়া হলো, তাদের তো ফাইনাল মেরিট আউট হয়েছে। তো মেয়েদের কলকাতা পুলিশে নেওয়া হবে, এটা ঠিক কথা। তো 28শে জানুয়ারি সাব ইন্সপেক্টরের ফর্ম যারা যারা ফিল আপ করেছো, প্রত্যেক আশা করি প্রিপারেশান ভালো করেই নিয়েছো, প্রত্যেকে ভালো করে এক্সাম দিও, পরীক্ষা ভালো করে দিও, কারণ আবার কবে নেওয়া হবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, তো সেই হিসাবে প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো বা নতুন ফলো করছো, তাদের জন্য একটা অ্যাডভাইস দিয়ে রাখি, অর্থাৎ যারা একদম বিগিনার্স, প্রথম থেকে শুরু করছো, যেই এজটাতে হয়তো আমরা ভাবতে পারিনি বা আমি ভাবতে পারিনি পার্সোনালি, যে মানে আমি যেহেতু একটা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অর্থাৎ আমার এইচএস টু গ্র্যাজুয়েশন পর্যন্ত আমার আর্টসই ছিল, একদম পাতি জেনারেল স্টুডেন্ট আমি। তো সেই হিসেবে বলি, যাদের যাদের এরকম কন্ডিশন আছে যে জেনারেল স্টুডেন্ট, আর্টস নিয়ে পড়ছো, সায়েন্স নিয়ে পড়তে পারেনি, টাফ লেগেছে বলে, তাদেরকে অ্যাডভাইস দেবো যে তারা অ্যাটলিস্ট অন্তত 1 বছরের জন্য হলো আইটিআইয়ের যে কোনো ফিল্ডে কোর্স করে রাখো। যে কোনো ফিল্ড মিন টেকনিক্যাল, নট ম্যাশন বা অন্য কোনো কিছু, টেকনিক্যাল লাইক ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অর মেকাল ডিজাইনিং। ঠিক আছে, এইসব যে সব রয়েছে, এই সব জিনিসের ওপর কিন্তু একটা করে আইটিআইয়ের 1 বছর অথবা 2 বছর একটা কোর্স করে রাখো। যার ফলে বেনিফিট কী হবে, তুমি যখন কিছুদিন পরে টেকনিক্যাল ফিল্ডে ফর্ম ফিল আপ করতে যাবে, প্রত্যেক জায়গায় কিন্তু এখন আইটিআই চাইছে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স কিন্তু চাইছেই। তো তার জন্য তোমাকে 3 বছর নষ্ট করে কিন্তু ডিপ্লোমা করার কোনো দরকার হচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু মাধ্যমিকের পরে তুমি আইটিআইটা করে নাও, ইকুইভ্যালেন্ট তুমি গ্র্যাজুয়েশন পাশাপাশি তুমি আইটিআই করতে পারো, সেই অপশনও রয়েছে। তো আইটিআইটা করে নাও, যে কোনো টেকনিক্যাল ফিল্ডে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। রিসেন্টলি দেখলাম
দুদিন আগে ছেড়েছে যে রেলের লোকো পাইলটে আবার 2,500, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে আবার 2,500 লোক নেওয়া হবে। তো যদি তোমার আইটিআই থাকে তবেই কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। তো সেই দিক থেকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু অ্যাডভান্টেজ অনেকটা পাচ্ছে, এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু অনেকটাই কিন্তু পিছিয়ে পড়ছে। তো সত্যি কথা বলতে আর্টস ব্যাকগ্রাউন্ডেরই পার্সেন্টেজ বেশি। সবাই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসে সবাই বলে যে না আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা ভালো করে দেন তারা ইউপিএসসি বিসিএস ক্লিয়ার করছে, এটা ভুল কথা। যে পড়ছে সেই পাচ্ছে, সেটা আর্টস হোক সায়েন্স হোক যে কোনো কমার্স হোক যে কোনো ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, ঠিক আছে? তোমাকে পড়তে হবে, পড়ে পেতে হবে। তো সেই হিসাবে তুমি টেকনিক্যাল একটা ডিগ্রি রেখে দাও যাতে তাদের সাথে তোমাকে ডিসঅ্যাডভান্টেজ ফিল করতে না হয়, বা তাদের মধ্যে তোমাকে যেন মানে আলাদা অ্যাবসেন্স ফিল করতে না হয়, ঠিক আছে? তোমার জন্য একটা টেকনিক্যাল ডিগ্রি কিন্তু প্রত্যেকে যারা যারা এখন মানে সবে সবে শুরু করেছো পড়াশোনা, কম্পিটিটিভ জন্য রানিং শুরু করেছো, বিভিন্ন চ্যানেল ঘাটছো বা বিভিন্ন নোটস বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস ঘাটছো, তাদেরকে বলবো যে তোমরা কিন্তু অ্যাটলিস্ট একটা হলো আইটিআর কোর্স করে রাখো। এটা বলতে পারো দাদা হিসেবে তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, এটা কিন্তু তোমরা করতে পারো। আচ্ছা, নেক্সট আরেকটা দেখছিলাম যে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু রিক্রুটমেন্ট হবে, এসএসসি জিডিতে আবার 80,000 লোক নেওয়া হবে। নোটিফিকেশন খুব শীঘ্রই দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের 80,000 যে আমাদের নেওয়া হয় প্যারামিলিটারি ফোর্স আর কি, 8 বাহিনী, সেখানে কিন্তু আবার লোক নেওয়া হবে। তো প্রেফারেন্স কী দেবে সেটা ডিপেন্ড করছে তোমার উপর। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে টেলিগ্রামে যে দাদা প্রেফারেন্স কী দেবো, প্রথম অপশন কী দেবো। দেখো সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যেটা ডিজায়ার করো বা লাইক করো সেটার উপরে তুমি কিন্তু প্রেফারেন্স দেবে। অর্থাৎ তুমি যদি মনে করো আমি বিএসএফ লাইক করি, আমি সিআরপিএফ লাইক করি, তো সেই হিসাবে তুমি ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স দেবে। প্রেফারেন্স ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার নিজের ওপর। দেন তুমি পরীক্ষা কীরকম দেবে, কাট আপ অনুযায়ী তুমি ফার্স্ট প্রেফারেন্সে পাচ্ছ না সেকেন্ড প্রেফারেন্সে পাচ্ছ সেটা পরের কথা, বাট প্রেফারেন্সটা কী দেবে সেটা সম্পূর্ণ তোমার উপর। অনেক সময় এরকম হয় কি সাইবার ক্যাফে তুমি হয়তো ফর্ম ফিল আপ করতে গেছো, কিন্তু তোমার কোনো আইডিয়াই নেই যে কী করে ফর্ম ফিল আপ করতে হয় বা ফর্ম কী বা এরকম কিছু। তো তারা তোমাকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ তুমি এটা দিয়ে দিয়ে বা তুমি এটা দিয়ে দাও, তুমি ওটা দিয়ে দাও। তাদের কথায় কখনো এ করবে না, দুদিন টাইম নাও, ওয়েট করে সব কিছু জানো ডিটেলসে। যে কোনো রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করার আগে বহু ক্যান্ডিডেট আছে যারা ভুল করে, ফটো আপলোডে ভুল করে, দেন সিগনেচার মিসম্যাচ হয়ে যায়, এবং মানে যেটা বলে গাইডেন্সটা টোটালি পড়ে না। যে কোনো নোটিফিকেশান, যে কোনো পরীক্ষার নোটিফিকেশান বেরাচ্ছে, তার গাইডেন্স, তার যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে ভালো করে পড়ে নাও। দেন তারপরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো। তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করতে গিয়ে কিন্তু ভুল করো না, ঠিক আছে? তো এটা একটা ছোট্ট টপিক, ছোটো টপিকের ওপরেই ভিডিও আছে, এমন কিছু না। যেহেতু কন্টিনিউ তো মেসেজ করছে, সবাইকে মেসেজে রিপ্লাই দিয়ে বলাটা পসিবল হচ্ছে না বলে ভিডিওটা বানালাম। তো যারা যারা চ্যানেলে ছিলে আছো, খুব ভালো লাগলো, অনেক দিন পরে তোমাদের সাথে আবার আলাপ হলো। কারণ সত্যি কথা বলতে মোবাইল খারাপের জন্য বানাতে পারছিলাম না, আর দ্বিতীয় কথা নেটওয়ার্কে এত ইস্যু করছে যে কোনো ভিডিও আপলোড করব সেই সিচুয়েশানে কিন্তু থাকছিল না। তো যাই হোক, ভালো লাগলো। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, নতুন যদি তোমরা কেউ থেকে থাকো, অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও ভালো ভিডিও আসবে এই বছরই, খুব ফাস্ট এবার ভিডিও আপলোড করব, চিন্তা নেই। আর সেকেন্ড হচ্ছে যারা চ্যানেলে আগে থেকে ছিলে এবং এখনও সাপোর্ট করছো, এখনও কন্টিনিউ করছো চ্যানেলে, তোমরা কমেন্ট করবে, অবভিয়াসলি আমি কমেন্টে রিপ্লাই দেবো। আমার কমেন্ট করলে ভালো লাগে তোমরা, যে হ্যাঁ তোমরা জানতে চাইছো নতুন কিছু বলতে চাইছো, ঠিক আছে? তো তোমাদের আরও কি টপিকের ওপর ভিডিও থাকা দরকার বা ভিডিও আনা দরকার, বা তোমাদের কী কী জানার ইচ্ছা আছে, তোমরা পার্সোনালি আমাকে টেলিগ্রাম লিঙ্কে আমার যে গ্রুপ আছে ওখানে গ্রুপে আমাকে মেসেজ করতে পারো। দেন ওখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা প্রোভাইড করি, যেটার ফলে তোমরা কিন্তু আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারো বা কল করে কথা বলতে পারো। অনেকেই আছে যারা হয়তো রিসেন্টলি চাকরি পেয়ে গেছে, এরকম অনেকেই রয়েছেন যারা হয়তো কিন্তু আমাকে মক টেস্ট থেকে ফোন করেছে, অর্থাৎ তাদের মাঠ পাস করে মেইন হয়নি তখন থেকে কিন্তু আমার সাথে কথা বলছে যে মেইন কী করে দেবো, কী কীভাবে গাইড করবে দাদা, বা ইন্টারভিউ কী কী দেবো, এইসব বিষয়ে কিন্তু তারা অনেকে আমার সাথে কিন্তু ভার্চুয়ালি কথা বলেছে। তো অবভিয়াসলি তারা পাসিং আউট হয়ে এখন হয়ে গেছে, আমি তাদের ইউনিফর্ম পরা ছবি দেখছি, বলছে দাদা ভালো লেগেছে তাদের। যাই হোক, তোমরা এরকম কিছু হেল্প চাইলে বলতে পারো। থ্যাংক ইউ।